আমরা আশা আকাঙ্ক্ষার কথা বলছি যে জুলাইয়ের আকাঙ্ক্ষায় কিভাবে বাংলাদেশ গড়ব। সিমিলার একটা আশা আকাঙ্ক্ষা আমরা ৭১-এর পরেও দেখেছিলাম, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েও আমরা কিছু স্বপ্ন দেখেছিলাম। অর্থনীতির সাথে গণতন্ত্র একই সাথে রিলেটেড। যদিও আমরা গত ১৫ বছর ধরে গণতন্ত্র বনাম উন্নয়ন শুনেছি, যে হয় গণতন্ত্র চান না হলে উন্নয়ন চান, দুইটা একসাথে পাবেন না। একটা আরেকটার সাথে সাবস্টিটিউট, মানে একটা হলে আরেকটা হবে না। আর উন্নয়নের সাথে কমপ্লিমেন্টারি করে নিয়েছেন দুর্নীতিকে, যেটা ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন যে মেগা প্রজেক্টের উন্নয়ন এবং মেগা দুর্নীতি তার সাথে সাথে। তো ৭১-এর পরে আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা বাস্তবায়ন করতে পারি নাই। এটার প্রথম বছরটা ছিল আমরা ৭৩-এর নির্বাচন, একটা ভুয়া প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করে অপ্রতিদ্বন্দ্বী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি, বিভিন্ন জায়গায় মানুষজনকে অপহরণ করে করে নমিনেশন সাবমিট করতে না দিয়ে, যেটা আমরা ২০১৪ সালেও দেখেছি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, দুটো পিরিয়ডের সাথে মিল আছে কিন্তু। তারপর আমরা ৭৪-এ দেখলাম যে একটা দুর্ভিক্ষ আমাদের উপর চাপিয়ে দিয়ে প্রায় ১৫ লক্ষ মানুষকে খুন করা হয়েছে। এই যে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি না হয় তাহলে মানুষ কিভাবে সাফার করেন, এটা আমরা ৭৪-এ দেখেছি। আর দেখেছি এই গত পিরিয়ডে এবং গত ১৫ বছরে কিভাবে মানুষ সাফার করেছে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে। এটা ওই যে ৭১-এর পরের পিরিয়ডটাকেই কিন্তু এখানে কন্টিনিউশন করা হয়েছে। তো এই প্রেক্ষাপটকে চিন্তা করে আমরা যদি দেখি জুলাইয়ের পরে আমাদের আকাঙ্ক্ষার যে জায়গাটা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গাটা, আমরা একটা সুন্দর নির্বাচন পেয়েছি। এখন অর্থনৈতিক আকাঙ্ক্ষার জায়গাটা আমাদের দেখা দরকার। অর্থনৈতিক আকাঙ্ক্ষার জায়গায় আমরা যদি এর আগে এই কথাটা এসেছিল যে নাগরিক হিসাবে মানুষকে যদি ট্রিট করি, ভিক্ষুক হিসাবে না, তাহলে আমাদের পলিসি একরকম হবে। আর জনগণকে যদি আমি ভিক্ষুক হিসাবে ট্রিট করি তাহলে আমার পলিসি হবে আরেক রকম। আমি যদি নাগরিক হিসাবে ট্রিট করি তাহলে নাগরিক হিসাবে যে ডিগনিটি, এইটা আমার নাম্বার 1 প্রায়োরিটি, যেটা হাসিনার আমলে ছিল না। হাসিনার আমলে নাগরিক হিসেবে আমাদের কোনো ডিগনিটি ছিল না। কি ছিল? হাসিনা আমাদেরকে খাওয়ায়, হাসিনা আমাদেরকে ব্লাউজ দেয়, হাসিনা আমাদেরকে মোবাইল ফোন দেয়, হাসিনা আমাদেরকে পদ্মা সেতু দেয়, হাসিনা ২০ কোটি মানুষকে খাওয়ায়, হাসিনা ১০ লক্ষ রোহিঙ্গাকে খাওয়ায়। এভরিথিং হাসিনা করে, আমরা সবাই হচ্ছি তার প্রজা। এই যে মানুষের ন্যূনতম ডিগনিটি ছিল না, এইটা আমাদের দরকার। আমরা আমাদের ডিগনিটিটা চাই সিটিজেন হিসেবে। আমরা ভিক্ষা করতে চাই না, আমরা আমাদের জব চাই। যেটাতে আমরা ডিসক্রিমিনেশন নিয়ে কথা বললাম, জুলাইয়ে কোটার বিরুদ্ধে আন্দোলন হলো। ডিসক্রিমিনেশনের জায়গাটায় মানুষ যদি দেখে যে আমি নাগরিক হিসাবে ইকুয়ালি ট্রিটেড হচ্ছি, আমি ফেয়ারলি ট্রিটেড হচ্ছি, আমি পড়াশোনা করছি, গ্রাজুয়েশন করছি, তারপরে জব মার্কেটে গিয়ে আমি ফেয়ার ট্রিটমেন্ট পাচ্ছি, তাহলে কিন্তু মানুষ এত গর্জে ওঠে না। মানুষের তো খেয়ে দিয়ে এত কাজ নেই, এত সময় নেই, তার তো ফ্যামিলি আছে, তার জব দরকার, তার সার্ভাইভাল দরকার। কিন্তু মানুষ দেখলো সেখানে কোটার নামে আমার উপর ইনজাস্টিস চাপানো হচ্ছে, সেখানে মামা খালু পাওয়ার অর্থ এগুলার বিনিময়ে চাকরি হচ্ছে, তখন কিন্তু এই রেজিস্ট্যান্সটা তৈরি হয়েছে। সো আমাদের ডিগনিটি দরকার নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ডিসক্রিমিনেশন ফ্রি একটা জব মার্কেট দরকার। ডক্টর রাসেল করিম স্যার বলেছেন যে জব না হলে আমাদের সিচুয়েশন কি হবে, এবং মাহমুদুর রহমান স্যারও বলেছেন জবের ব্যাপারে, আমি এটা রিপিট করতে চাই না। আমাদের ইকোনমির যেই সিচুয়েশনটা রেখে গেছে ফেসিবাদী আমলে, বা যেই সিচুয়েশনটা তৈরি হয়েছিল, আমাদের ব্যাংকগুলোকে দখল করা হয়েছে। ব্যাংক ডাকাতিও কিন্তু ফেসিবাদী বা এই ধরনের এই স্বৈরাচারী শাসনের একটা কৌশল। আপনারা জানেন ৭৩-ও ব্যাংক ডাকাতি হয়েছে। হাসিনার আমলে ব্যাংক ডাকাতির অন্য রূপে আমরা পেয়েছি, যে ব্যাংকগুলো দখল করা হয়েছে। মাহমুদুর রহমান স্যার এসালমের কথা বলেছেন, ইসলামী ব্যাংক দখল করে কিভাবে লুটপাট করা হয়েছে, আমাদের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে লুটপাট করা হয়েছে, যেটার প্রভাব বাজারে পড়েছে, মানুষ সাফার করেছে। তো এখন আমরা যদি এবারও আমরা কিন্তু সেই একই ফরম্যাট দেখেছিলাম, যে ব্যাংক রেজুলেশন চেঞ্জ করে 18 ক্ষয় শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয়েছে সরকার, যদিও যে পুরনো শেয়ার হোল্ডার যারা ছিল তাদেরকে আবার এখানে পুনর্বাসন করার একটা পরিকল্পনা করা হয়েছিল। তো এই যে ব্যাংক লুটের পথে যদি আমরা যাই, আমাদের ইনস্টিটিউশনগুলোকে যদি স্বাধীনভাবে চলতে না দিই, তাহলে আমরা আবার আগের চক্রের মধ্যে পড়ে যাবো। তো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ হচ্ছে আমার ডিগনিটি থাকবে, আমার ডিসক্রিমিনেশন ফ্রি জব মার্কেট থাকবে, এবং আমার ব্যাংকিং ইনস্টিটিউশনগুলো, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো স্বাধীনভাবে রান করবে, এখানে গভর্নমেন্ট লুটপাট ডাকাতি করবে না। এই জিনিসটা আমার এনশিওর করা লাগবে। আর সবচেয়ে যেটা আমাদেরকে সরাসরি এফেক্ট করে, ফরহাদ বলেছিল ইনফ্লেশনের কথা,
যে আমরা ঢাকা শহরে রিসেন্টলি আপনারা যমুনা টিভির একটা নিউজ দেখেছেন যে বগুড়ার বাজারে 37 টাকার বেগুন কিভাবে ঢাকায় এসে 110 টাকা 115 টাকা হয়ে যায়, কিভাবে তারা তারা ইন ডিসগাইজ ওই ট্রাকের সাথে ছিল, পুরো পথ তারা এসেছে এবং দেখেছে বগুড়ার বাজার থেকে 37 টাকার জিনিসটা কিভাবে ভ্যালু অ্যাড হচ্ছে চাঁদা দিতে 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 কারণ বাজারে এসে 110 টাকা হয়ে যাচ্ছে। ঢাকা শহরের মানুষরা প্রতি মাসে যা খরচ করে তার অ্যাটলিস্ট 40% টাকা তারা শুধু চাঁদা দেয়। আপনি যদি শুধু চাঁদা বন্ধ করে দিতে পারেন তাহলে ঢাকা শহরের মানুষের খরচ 40% কমে যাবে। কাঁচা বাজারে চাঁদা দিতে হচ্ছে বলে বগুড়ার 37 টাকার বেগুন ঢাকায় এসে 110 টাকা কিনতে হচ্ছে। যদি চাঁদা না থাকতো 37 টাকার বেগুনটা ঢাকায় এসে সর্বোচ্চ 60 টাকা হতো। এই বাকি 50 টাকা আমরা চাঁদা দিচ্ছি প্রতি মাসে জেনে বা না জেনে। প্রত্যেকটা সেক্টরে আমরা চাঁদা দিচ্ছি, ট্রান্সপোর্টে চাঁদা দিচ্ছি, এভরিওয়ার। এবং আমরা যে সব জায়গায় চাঁদা দিচ্ছি সেটার কারণে জিনিসপত্রের দাম বাড়ছে, তার কারণে বাড়িওয়ালা বাড়ির ভাড়াও বাড়াচ্ছে, যদিও তার কাছ থেকে হয়তো কেউ চাঁদা নিচ্ছে না। তো ইচ অ্যান্ড এভরি সেক্টরে চাঁদার কারণে মিনিমাম 40% খরচ ঢাকা শহরে বাড়ছে, যেটার বেনিফিট কৃষকরা পাচ্ছে না। অনেকে মনে করে জিনিসপত্র কাঁচা বাজারের দাম বেশি হলে ভালো, কৃষকরা পাবে, কিন্তু কৃষক তো পাচ্ছে না, এর পাচ্ছে চাঁদাবাজরা। তো এই চাঁদাবাজি যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে জুলাইয়ের আগের বাংলাদেশ আর জুলাইয়ের পরের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য হবে না। আর আমাদের যে মেগা প্রজেক্টের কথা বলা হয়েছিল, যে উন্নয়ন বলতেই বোঝানো হয়েছিল উন্নয়ন মানেই হচ্ছে মেগা প্রজেক্ট, মেগা প্রজেক্ট মানে হচ্ছে মেগা দুর্নীতি। এই যে উন্নয়ন মানে হচ্ছে মেগা প্রজেক্ট করা, দুর্নীতি করা, এটার এখন আমাদের কোনো ফিসক্যাল স্পেসে নাই যে আমরা এই ধরনের কোনো একটা মেগা প্রজেক্ট হাতে নেব। তা আমি মনে করি সরকারের এই জায়গায় প্রায়োরিটি দেওয়া উচিত যে এই মেগা দুর্নীতির পথ বন্ধ করা এবং এই চাঁদাবাজিটা যদি বন্ধ, ইকোনমিস্টরা চাঁদাবাজি নিয়ে বলে না, মনে করে যে এগুলো থাকবে, এগুলো নিয়ে কথা বলা যাবে না, কিন্তু চাঁদাবাজি বন্ধ করতে না পারলে মানুষের সাফারিংস কমবে না। সরকার ট্যাক্স বাড়িয়েও সাফারিংস আমাদের বাড়াচ্ছে, চাঁদার কারণে আমরা ডাবল ট্যাক্সেশন মানে আরেকটা ট্যাক্স দিচ্ছি দলীয় নেতা কর্মীদেরকে। এটা আমাদের বন্ধ করা দরকার। আর সর্বশেষ যে জবসের কথা নিয়ে, জুলাইয়ের আকাঙ্ক্ষার অন্যতম জায়গা ছিল জবসের জায়গাটা। সরকার বলেছেন তারা জব ক্রিয়েশন করবেন। অলরেডি ওয়ারিস স্যার বলেছেন যে জব ক্রিয়েশনের কোনো লক্ষণ আমরা দেখছি না, বরং জব লস হচ্ছে। হেলথ খাতে জব ক্রিয়েশনের কথা বলেছেন, কিন্তু আমরা দেখতেছি ওই আদ্দিন হসপিটালকে একটা উসিলা দিয়ে বন্ধ করে দিয়ে বরং আরো জব লস করছে মানুষের। তো জব ক্রিয়েশনের জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলে আমরা আশা করি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা হলেও আমাদের বাস্তবায়ন হবে। আদারওয়াইজ আমাদের ওই যে আগের বৃত্তের মধ্যে আটকে যেতে হবে। 71-এর পরেও আমরা স্বপ্ন দেখেছিলাম, 24-এর পরেও আমরা স্বপ্ন দেখব, আমরা সারা জীবন স্বপ্ন দেখতেই থাকবো। হয়তো আবার কোনো একটা গণ অভ্যুত্থান হবে, বিপ্লব হবে, আবার আমরা স্বপ্ন দেখতে থাকবো। আমরা মনে করি এই বারবার এই স্বপ্ন দেখার জালের মধ্যে আটকে থেকে আসলে আমাদের লাভ নাই, আমাদের কিছু অ্যাকশন নেওয়া দরকার। যেটা কি নোটিস স্পিচে ওয়ারেস স্যার বলেছিলেন যে প্রমিস উইদাউট ফাইন্যান্সিং ইজ নট আ পলিসি। আমরা অনেক গালবরা যুক্তি দিব, এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, এটার কোনো বাস্তবিক রোডম্যাপ যদি না থাকে তাহলে এটা আসলে পলিসি না, এটা হচ্ছে একটা ফাঁকিবাজি, এটা হচ্ছে মানুষকে ধোকা দেওয়ার একটা উপায় উপকরণ। আমরা যে জিনিস বাস্তবায়ন করতে পারবো না এটা জাস্ট জাতির সাথে প্রতারণা। যেমন মন্ত্রী বলেছেন, আমি ইলেকশনের আগে বলেছিলাম টোল ফ্রি করে দিব, এটা জাস্ট ভোট পাওয়ার জন্য বলছি। এই যে জাতির সাথে প্রতারণা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা দিয়ে প্রবোধ দেয়া, ভোটের আগে এক কথা বলা, ভোটের পরে আরেক কথা বলা, গণভোটের বাস্তবায়ন না করে ভোটের আগে গণভোটের পক্ষে বলা, এখন বিপক্ষে বলা, এই ধরনের প্রতারণাও আমাদের জুলাই আকাঙ্ক্ষার সাথে যায় না। সো আমি মনে করি আমাদের গণতন্ত্র এবং উন্নয়ন এই দুটোই হাতে হাত ধরাধরি করে যদি চলতে পারে তাহলে প্রকৃত উন্নয়ন আসবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।